থেকে 2.5 ঘন্টা লাইন দেওয়ার পরে চলে এসেছি গেটের কাছে। হ্যালো গাইজ, গুড ইভিনিং, শুভ কল্পতরু উৎসব অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আমরা আজকে যাচ্ছি, যেহেতু প্রথমেই বলেছি কল্পতরু উৎসব, তো কল্পতরু যেখানে হয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আমরা আজকে সেখানেই যাচ্ছি। আমাদের সাথে সাথে থাকো আর দেখতে থাকো কি কি হয় আমাদের সাথে। কাশীপুর উদ্যানবাটিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে প্রথমে বাদামতলা থেকে অটো করে আলমবাজারে যাই। আলমবাজার থেকে বাসে করে 15 টাকা করে ভাড়া দিয়ে রবীন্দ্র ভারতীতে নামলাম। বাস থেকে নেমে রাস্তা পার করতেই চোখে পড়ল বিশাল বড় এক লাইন। জিজ্ঞেস করতে গিয়ে জানতে পারলাম এটা কাশীপুর উদ্যানবাটির মন্দিরের লাইন। বিটি রোড থেকে কাশীপুর উদ্যানবাটির দূরত্ব প্রায় 1 কিলোমিটার, আর আমরা এখন বর্তমানে বিটি রোডে দাঁড়িয়ে আছি লাইনে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লাইনের মধ্যে, বিশাল বড় লাইন আমাদের। আর এটার মধ্যে তারপরে 1 ঘন্টা পরে ঠাকুরের দর্শন, 1-2 ঘন্টার পরে ঠাকুরের লাগছে, 1-2 ঘন্টা মতো লাগবে। লোক আসছে, পাচ্ছে। দক্ষিণেশ্বরের অবস্থা খারাপ ছিল বলো? হ্যাঁ, আজকে দক্ষিণেশ্বরের অবস্থা খারাপ। আমরা প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, আর এখনো আমরা প্রায় অর্ধেক রাস্তা হয়েছিনি। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারি। লাইন ক্রমশ এগিয়ে যাচ্ছিল, তাই এত সময় পার হওয়ার পরেও তেমন কোনো বিরক্তির ভাব আসেনি আমাদের। এই জায়গায় আগত সকল দর্শনার্থীদের চা, বিস্কুট, বাতাসা আর জল দেওয়া হচ্ছিল। আমরা অনেকটা এগিয়ে এসে পড়েছি। বাসের লাইন, বাস লাগিয়েছে যেখান থেকে, ওটা সামনে এসে পড়েছি আমরা। অনেকটা ঘনিয়ে গেছে, আর বেশি সময় লাগবে বেশি সময় লাগবে না। না, না মনে হচ্ছে না। আমরা এখন ঠিক মন্দিরের সামনাসামনি এসে পড়েছি। মনে হচ্ছে আমরা মন্দিরের সামনাসামনি এসে পড়েছি। হ্যাঁ, অনেকটা কাছে নিয়ে এসেছি, আর লোক পুরো মাঝখান দিয়ে ঢুকে পড়ছে। আমরা 2 ঘন্টা ধরে লাইন দিয়েছি, আর মাঝখান দিয়ে ঢুকে তারপরে ঠাকুরকে দেখে নেব। মজার মুহূর্ত। उन्होंने नरेंद्रनाथ में शक्ति संचालित कर कहा, এই শক্তি বলে তুই জগতের কাজ করবি। इसे शक्ति থেকে 2.5 ঘন্টা লাইন দেওয়ার পরে চলে এসেছি গেটের কাছে। এক্সাইটেড লাগছে দেখি। অপেক্ষার অবসান হলো। 2 থেকে 2.5 ঘন্টা পরে পৌঁছে গেছি বাগানবাড়ির মূলদ্বারে। এখন প্রবেশ করছি সেই বাগানবাড়িতে, যেখানে ঠাকুর তার জীবনের শেষ সময়টুকু কাটিয়েছিলেন। প্রবেশ পথেই আছে স্বামী বিবেকানন্দের বড় একটা স্ট্যাচু, আর দেয়ালে অক্ষরিত ওনার কিছু মূল্যবান বাণী। ভেতরে ঢুকেই বুঝতে পারলাম ভিড় কাকে বলে। তবে আজকের দিনে ভিড় হওয়াটা বেশ স্বাভাবিক। কল্পতরু উৎসব আজকের দিনে দূর দূরান্ত থেকে অনেক লোকের সমাগম হয় কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর, বেলুর মঠ ও কামারপুকুরে। ভেতরে ঢোকার আগে জুতো জমা করে এখান থেকে হাত ধুয়ে নিলাম। এবার ভেতরে যাবার পালা। আজ থেকে প্রায় 138 বছর পূর্বে 1886 সালে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের
অসুস্থতা যখন বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে, তখন ঠিক হলো তাকে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে নিয়ে আসা হবে। শ্যামপুকুর বাটিতে 70 দিন থাকার পর দেখা গেল ওষুধে খুব একটা কাজ হচ্ছে না। তখন ডাক্তার মহেন্দ্রলাল সরকারের পরামর্শে ভক্তরা তাকে কাশীপুরের বাগানবাড়িতে নিয়ে এলেন। কলকাতা থেকে 3 মাইল দূরে বরানগরের পথে বেশ নিরিবিলি শান্ত পরিবেশ পেয়ে ঠাকুর খুব খুশি হলেন। মনোরম এই বাগানবাড়িটি রানী কাত্যায়নীর জামাই গোপাললাল ঘোষের। মাসিক 80 টাকায় বাড়িটি ঠাকুরের জন্য ভাড়া নেওয়া হলো। 11 বিঘা 4 কাঠা 4 ছটাক আয়তনের এই বাগান বাড়ি 4 দিকা দেওয়াল দিয়ে ঘেরা। দেওয়ালের উত্তর দিকের মাঝামাঝি 3টি ছোট ঘর রান্নাঘর ও স্টোর হিসেবে ব্যবহার করা হতো। উল্টো দিকে দোতলা একটা বাড়ি, তার নিচে 4টে ঘর, উপরে 2টো। নিচের তলার ঘরটি হল ঘরের মতো। এরই উত্তর দিকে পাশাপাশি 2টো ছোট ঘর ছিল। তার মধ্যে পূবের দিকটা ছিল সারদা মায়ের। নিচের হলঘরের ঠিক উপরেই একই মাপের যে ঘরটা ছিল সেটাতেই থাকতেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তো আমরা এখন কম্পাউন্ডের ভিতরে এসে পড়েছি, আর খুবই সুন্দর ভিতরটা কম্পাউন্ডের। খুব সুন্দর গাছ। আমরা এখন উপরে উঠবো, উপরে ঘরে যাবো। ঠাকুর যেখানে ছিলেন ওখানে যাবো। বাড়ির পেছনটায় ঠাকুরের কিছু চিত্র প্রদর্শনী ছিল। তারই মধ্যে ঠাকুরের একটা বাণী চোখে লেগে গেছিল। ঠাকুর নরেনকে ডেকে বলছেন, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ। আহা, ঠাকুরের প্রতিটা বাণী মর্মস্পর্শী। এই দিকটাতে আছে ঠাকুরের কিছু বাল্যলীলার প্রদর্শন। ঠাকুরের আসনের জায়গাটায় প্রচুর ভিড় ছিল, তাই জন্য কিছু শ্যুট করতে পারিনি। ঠাকুর দর্শন করে বেরিয়ে এসে ওপর থেকে দেখছি, দেখো কত লোক, একটুও জায়গা খালি নেই। নিচে নেমে একজনকে জিজ্ঞেস করলাম, কল্পতরু বৃক্ষ কোন দিকে? লোকটা আমাদেরকে দেখিয়ে বললেন, এই গাছটাই কল্পতরু। কিন্তু আমি যতদূর শুনেছিলাম ঠাকুর আম গাছের নিচে কল্পতরু হয়েছিলেন। সবার এখানে ফুল অর্পণ করা দেখে আমরা ভাবলাম আম গাছ কেটে মনে হয় এই গাছ এখানে লাগিয়ে দিয়েছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কল্পতরু বৃক্ষের সামনে। সবাইকে দর্শন করে দিচ্ছি, সবাই ভার্চুয়ালি প্রণাম করে না। এখানেই ভগবান ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এখানেই কল্পতরু হয়েছিলেন। আজকে এই জায়গাটার মধ্যে আমাদের জুতো রাখা হয়েছিল, যুদ্ধ করে বেরিয়েছি জুতো নিয়ে। আমাদের অলমোস্ট সবকিছু শেষ হয়ে গেছে, আর এখন আমরা প্রোগ্রাম দেখার জন্য দাঁড়িয়ে রয়েছি। পিছনেই কল্পতরু গাছটা, আর এর পিছনেই হলো প্রণামীর ঘর। শোনা যাবে অনেক ভিড়, অনেক। আরো জোরে চিল্লাও। আর চিল্লালে আমার গলা ভেঙে যাবে। আমাদের দর্শন খুব সুন্দর করেই হয়েছে, খুব ভালো করে ঘুরেছি। এখন আমরা কিছু প্রোগ্রাম দেখবো, দেখে তারপর ভিড় ছিল, অতটা ভোর লাগেনি কিছু না। মা যেখানে থাকতেন, ঠাকুর যেখানে থাকতেন, আজকের নাটক এই তো তোর মা। ভালো
আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ বংশ, আমি অবিলম্বে বালককে জমালয়ে প্রেরণ করব। নাটকটা খানিকক্ষণ দেখার পর আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। এই দিকটাতে স্টেজের নাটকটি স্ক্রিনে দেখাচ্ছিল। হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গেলাম। বাইরে যাওয়ার দিকে অনেক স্টল বসেছে। আমরা বেরিয়েই যাব ভাবছিলাম, ঠিক তখনই ক্যামেরাটা ঘোরাতে গিয়ে চোখে পড়ল একটা বড় আম গাছ। কাছে যেতেই চোখ কপালে। আমরা আছি মূল কল্পতরু গাছের নিচে। এখানেই হচ্ছে লীলাস্থল, আগে ভুলভাল দেখিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে প্রকৃত কল্পতরু লীলাস্থল। সেদিন ছিল 1 জানুয়ারি 1886, বিকেল 3টে। ঠাকুরের শরীরটা আজ যেন একটু ভালো। শ্রী রামকৃষ্ণ ঘর থেকে বাগানের পথ দিয়ে গেটের দিকে চলেছেন। দেখলেন কাছেই আম গাছের তলায় আড্ডা মারছে গিরিশ, অতুল, রাম ও আরও অনেকে। কাছে গিয়ে ঠাকুর গিরিশকে বললেন, হ্যাঁ রে, তুই নাকি আমার নামে কী সব বলে বেড়াচ্ছিস? আমি নাকি ভগবানের অবতার? তুই আমার মধ্যে কি দেখলি, কি বুঝলি? গিরিশ তার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, তার সম্পর্কে আমি আর কি বলতে পারি? স্বয়ং ব্যাসদেব আর বাল্মীকিও যাকে বর্ণনা করার জন্য ভাষা খুঁজে পাননি। গিরিশের এই ভক্তি দেখে আপ্লুত শ্রী রামকৃষ্ণ বললেন, তোদের চৈতন্য হোক, আমি এই আশীর্বাদ করি। এই কথা বলে ঠাকুর সমাধিস্থ হলেন। গিরিশ দেখলেন ঠাকুরকে ঘিরে রয়েছে এক দিব্যজ্যোতি। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ বলে শ্রী রামকৃষ্ণের পায়ে পড়ে গিরিশ চিৎকার করতে লাগলেন। ভক্তরা উন্মাদ হয়ে উঠল, কেউ আনন্দে চিৎকার করে উঠল, কেউ বা ঠাকুরের দিকে ফুল ছুঁড়তে লাগলো, কেউ আবার ঠাকুরের পা জড়িয়ে ধরল। সমাধি ভাঙল শ্রীরামকৃষ্ণের। কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ সেদিন কল্পতরু হয়েছিলেন। সেই দিনটির স্মরণে এখানে প্রতি বছর কল্পতরু উৎসব পালন করেন শ্রীরামকৃষ্ণ মঠ। প্রকৃত বৃক্ষ খুঁজে পেয়ে আমরা ছুট্টে বেরিয়ে গেলাম ফুল নিয়ে আসার জন্য। ফুলের মালা ঠাকুরের চরণে অর্পণ করতে পেরে বেশ ভালো লাগছিল দুজনেরই। প্রতি বছর আমাদের বছরের শুরুটা যেন এইভাবেই হয় প্রভু, তুমি সকলকে চৈতন্য লাভ করার সুযোগ দিও। আমাদের গোপুর জন্য আবার কাপড় কেনা স্টার্ট করে দিয়েছে, শীতের কাপড়। অন্য কাপড়গুলো আছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি কাশীপুর উদ্যানবাটির থেকে। কাশীপুর উদ্যানবাটির থেকে বেরিয়ে গেছি, দর্শন শেষ। খুব ভালো মতন দর্শন। আমার বাবুর জন্য একটা ড্রেসও নিয়েছি। আমরা এসে পড়েছি এখন এই মিষ্টির দোকানে। দেখি রাতের দিকে মিষ্টি খাওয়ার ক্রেভিংস হয়েছে। হ্যাঁ, দেখ তোমার হাতের লেগে দেখাই যায়। টেস্ট করে দেখাচ্ছি। আমরা আরেকটা নিয়েছি লাল, এটা অনেক ইয়ে আছে, আগেরটা স্পঞ্জ, এটা অনেকটা সফট আছে। খেয়ে দেখছি
এটা গুড়ের। তো আমরা সুইটস খাওয়ার পর এখন বেরিয়ে গেছি। আমাদের দর্শনও খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে ভালো। প্রসাদটা পাইনি, আমার খুব ইচ্ছা ছিল। প্রসাদ পেয়েছি, তাই খিচুড়িটা, হ্যাঁ একটা প্রসাদ পেয়েছি, ব্যাগেই আছে। এই প্রসাদটা আমরা পেয়েছি, ওইটা যখন ওই ওপরে ঠাকুরের ঘরে গেছিলাম তখন আমাদেরকে দিয়েছে, ওইটা পেয়েছি। খিচুড়ি প্রসাদ পাওয়ার ইচ্ছা ছিল, সেটা পাইনি। তাও অনেকটা ভালো হয়েছে, দর্শন ভালো হচ্ছে। ঠাকুর যেখানে থাকতেন সেটা দেখছি, মা যেখানে থাকতেন সবই তোমাদের দেখালাম। এবার বাড়ির দিকে যাব আমরা, আর এখন আমাদের ব্লগটা এখানে এন্ড করতে হবে। ঠিক আছে, এখন এখানে লাইন দিয়েছিলাম সেখানে এবার চলে এসেছি বিটি রোডে। এখান থেকে বাস ধরবো, বাড়ি যাবো। তো আমরা আমাদের ব্লগ